ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ 11 সেমিস্টার 2 এর এটা লাস্ট চ্যাপ্টার পড়াচ্ছি। মাত্র দুটো ক্লাসের মধ্যে চ্যাপ্টার শেষ করব। সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, আয়নীয় সাম্য চ্যাপ্টার। দেখো, একটু ভালো করে মন দিয়ে এই চ্যাপ্টারটা করে নাও। কম বেশি সব চ্যাপ্টারই কিন্তু ভিডিও ক্লাসে পাবে। এরপরে আমরা কিন্তু সাজেশন ভিডিওতে চলে যাব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাসের সাজেশন ভিডিও এবং তার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে নেব, কীভাবে আমরা সাজেশন ভিডিওতে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ঠিক আছে? তো আমরা মাত্র দুটো দিন অপেক্ষা করতে হবে। এই দুটো দিনে কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা শেষ করব। এবারে তুমি বলতে পারো দু একটা চ্যাপ্টার যেগুলো হয়তো মনে করতে পারো যে ভিডিওতে নেই, দেখবে অবশ্যই আছে। তোমরা প্লে লিস্টে চলে গিয়ে দেখবে, হয়তো 6-7 মাস আগে সেটা পুরানো ভিডিও হতে পারে। রিসেন্টলি হয়তো দেখা যাবে যেগুলো আছে ঠিক আছে, 6-7 মাসেরটা খুব পুরানো বলা যেতে পারে না, সেই ভিডিও ক্লাসগুলো দেখলেও হবে। এরকম করে বুঝলে দেখতে পাবে, ধরো 6টা চ্যাপ্টারের মধ্যে দেখা যাবে 4টে চ্যাপ্টার হয়তো নিউ চ্যাপ্টার, আর দুটো একটা চ্যাপ্টার, একটাই মনে হয় আমার, দুটো মনে হচ্ছে না, একটু পুরানো। তো এগুলোই দেখে নেবে, নিলে মোটামুটি চ্যাপ্টার হয়ে যাচ্ছে। তো আমরা এবারে সাজেশন ভিডিওতে চলে আসবো। তো আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা কিন্তু আমি পুরোটা করাবো রিসেন্টলি। তো প্রথমে আয়নিক ইকুইলিব্রিয়াম যেটা ফার্স্ট জানতে হবে, অ্যাসিড বেসের ডেফিনেশন, অ্যাসিড ক্ষারের সংজ্ঞা। অ্যাসিড মানে দেখো, তিনটে সায়েন্টিস্ট তিনটে ডেফিনেশন দিয়েছে। আর্হেনিয়াস প্রথমটা দিয়েছে, সেকেন্ডটা দিয়েছে ব্রনস্টেড লাউরি, থার্ড দিয়েছেন লুইস। বেসের সংজ্ঞা, ক্ষারের সংজ্ঞাও তাই বলছে। H+ রিলিজেস ইন ওয়াটার, জলে যদি H+ ছাড়ে তাহলে তাকে অ্যাসিড বলে, আর জলে যদি OH- ছাড়ে তাকে তাকে ক্ষার বা বেস বলে। এটা বলেছেন আর্হেনিয়াস। ব্রনস্টেড লাউরি কি বলেছে? জলের কথা বলেনি, শুধু বলেছে H+ ছাড়লে অ্যাসিড আর H+ নিলে ক্ষার, বেস। আর লুইস বলেছে ইলেকট্রন যদি নেয় অ্যাসিড, আর ইলেকট্রন ছাড়লে মানে ডোনেট করলে বেস মানে ক্ষার। দেখো, এত সায়েন্টিস্টের এত কথা দরকার কি ছিল, তাই না? আমি যদি এখন বলি NaOH কেন বেস, সবাই সেটা বলে দেবে, এই তো OH- ছাড়ে বলে। কিন্তু আমি যদি বলি NH3 কেন বেস, মানে NH3 কেন ক্ষার, তখন কিন্তু আর্হেনিয়াস দিয়ে হবে না। OH- রিলিজ কি করে করবে? এর কি OH আছে? তাহলে কিন্তু আর্হেনিয়াস দিয়ে সব ব্যাখ্যা দেওয়া যাবে না। যেহেতু এন এর মাথায় লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ার কাউকে ডোনেট করতে পারে, এই জন্য লোন পেয়ার ডোনেট করলে সেও কিন্তু বেস। অর্থাৎ সব কম্পাউন্ডের অ্যাসিডিটি বেসিসিটি সব সায়েন্টিস্টের মতানুসারে হবে, মানে হবে না। কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি হয়তো দেখা যাবে আর্হেনিয়াস দিয়ে দিতে পারছো, কোনো একটা অ্যাসিডের ডেফিনেশন হয়তো দেখা গেল ব্রনস্টেড লাউরি বা লুইস দিয়ে দিতে হচ্ছে। যেমন BF3 অ্যাসিড, তুই BF3 অ্যাসিড কি করে H+ ছাড়বে আগে বলো? BF3 কোনো H গল্পই নেই, কিন্তু BF3-র অক্টেট ফিল আপ হয়নি, অষ্টক পূর্তি হয়নি, সেই জন্য ইলেকট্রন নিতে চায়। ইলেকট্রন গেন করলে সেও কিন্তু অ্যাসিড, ওই জন্য অ্যাসিড BF3 মানে কার মতামত অনুসারে? লুইসের মতামত অনুসারে। বোঝা গেল ব্যাপারটা? আমরা কিন্তু এখন যে চ্যাপ্টারটা করাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো মার্কিং করে দিচ্ছি, স্টারগুলো হচ্ছে পড়বে পরীক্ষায়। কারণ যত কাছে চলে আসছে আমি একটু আপগ্রেড করছি, যেটা হচ্ছে এখন আর বেশি সময় যেন মনে হয় যেন ইম্পর্টেন্টগুলো বেশি চাওয়া। তো সেটাই আসবো অবশ্যই, আর দুটো অপেক্ষা বললাম ক্লাস। তো তবু আমি এই চ্যাপ্টারটা করানোর সময় বলে দেবো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। যেমন এখন আসছি যেটা কনজুগেট অ্যাসিড বেস, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো, একটা কথা বলি, অ্যাসিড যদি H+ ছাড়ে সে কিন্তু একটা বেস হবে, ক্ষার হবে। কেন না? যদি H+ ছেড়ে এটা হয়, তাহলে যদি তাহলে আবার H+ গ্রহণ করতে পারে, করলে তাহলে আবার এটা আসতে পারে। তাহলে কোনো অ্যাসিড H+ ছাড়ার পর যেটা তৈরি হয়, তারও আবার H+ গেইন করার একটা টেন্ডেন্সি থাকতে পারে, ওই জন্য সেটা বেস। ওই জন্য এই অ্যাসিডের কনজুগেট বেস বলবো এটা। আবার কোনো বেস সে যদি H+ নেয়, নিলে সেটা কিন্তু অ্যাসিড হবে, কারণ আবার H+ ছাড়তে পারে, ছেড়ে আবার এটাই যেতে পারে, মানে রিভার্সিবল, দুদিকে যাচ্ছে, তাই না? অ্যাসিড হলে বেস, বেস হলে অ্যাসিড, মানে অ্যাসিডের কনজুগেট বেস, বেসের কনজুগেট অ্যাসিড, এই হচ্ছে ব্যাপার। তবে তোমাকে যদি পরীক্ষায় বের করতে দেয়, তুমি একটা কথা মাথায় রাখবে, যদি তোমাকে কোনো অ্যাসিডের কনজুগেট বেস কি হবে যদি বলতে বলে, তুমি কি করবে? যে অ্যাসিডটা দেবে তার থেকে একটা H+ ছেড়ে দেবে, দিলে যেটা হবে তার কনজুগেট বেস। আর কোনো বেস দিয়ে যদি বলে তার কনজুগেট অ্যাসিড কি হবে, তাহলে তাকে তুমি একটা H+ দেবে, দিলে যেটা হবে সেটা। সাপোজ আমি কোশ্চেন দিচ্ছি, ধরো বললো HS- দিয়েছে তোমায়, এরকম কোশ্চেন দিতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এর কনজুগেট বেস কি হবে, মানে এর অনুবন্ধী ক্ষার কি হবে। যেই এর কনজুগেট বেস দিচ্ছে, তার মানে বুঝতে হবে নিজে একটা অ্যাসিড, তার মানে H+ ছাড়বে।
এর থেকে যদি একটা এইচ প্লাস ছেড়ে দাও কি তৈরি হবে H2 মাইনাস, মানে এর তার মানে কনজুগেট বেস হচ্ছে এটা। কি হবে এইচ প্লাস ছাড়লে H2 মাইনাস হচ্ছে কেন, 2 মাইনাস হয়ে গেল কেন, দুদিকে দেখো ব্যালেন্স করে দাও, -2 + 1 মানে -1, এদিকে -1। এবার যদি বলো এইচএস মাইনাসের কনজুগেট অ্যাসিড বের করো, তার মানে এ নিজে বেস মানে এইচ প্লাস নেবে, তখন তুমি এর সাথে একটা এইচ প্লাস দেবে, দিলে কি হবে H2S। দেখো এইচএস আর এইচ করলে H2S, মাইনাস প্লাস 0, ওই জন্য এর মাথায় নিউট্রাল। তার মানে যার কনজুগেট বেস বের করতে দেবে, যখন তোমায় কনজুগেট বেস বের করতে দেবে তার থেকে একটা এইচ প্লাস বাদ দিয়ে যেটা হবে সেটা অ্যান্সার। আর কারোর কনজুগেট অ্যাসিড বের করতে দিলে তাতে একটা এইচ প্লাস অ্যাড করলে যেটা হবে সেটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? একদম সিম্পল। ধরো তোমাকে বললো H2PO4 মাইনাস, বলো এর কনজুগেট বেস মানে এর থেকে একটা এইচ প্লাস ছেড়ে দাও, দিলে কি হবে HPO4 2 মাইনাস। আর যদি এইটা দিয়ে বলে এর কনজুগেট অ্যাসিড কি হবে, তাহলে সাথে একটা এইচ প্লাস দাও, দিলে কি হবে H3PO4 অ্যান্সার। মনে রাখবে অ্যাসিডের কনজুগেট বেস মানে স্ট্রং অ্যাসিড হলে কনজুগেট বেস উইক হবে, উইক অ্যাসিড হলে কনজুগেট বেস স্ট্রং হবে, স্ট্রং বেস হলে কনজুগেট অ্যাসিড উইক হবে, উইক বেস হলে কনজুগেট অ্যাসিড স্ট্রং হবে। স্ট্রং এর উইক, উইকের স্ট্রং, এটা মাথায় রাখবে। তো এটাও ইম্পর্টেন্ট, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা কাকে বলে আসতে পারে বই থেকে পড়ে নেবে। দেখো আমি ধরো 5 মোল একটা উইক ইলেকট্রোলাইট মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলে দিলাম, মৃদু বা উইক যদি জলে দেওয়া হয় পুরোটাই কি ভাঙবে, পুরোটাই কি ডিসোসিয়েট হবে, বিয়োজিত হবে, হবে না। ধরো হলো 2 মোল বিয়োজিত হলো, তার মানে বিয়োজন মাত্রা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত, 2/5। ঠিক আছে, তার মানে কত হবে 0.4। দেখো আলফার মান বেরোলো 0.4। তার মানে আলফা যে 0.4, এটা সম্পর্কে আমি কি বলতে পারি, তার মানে 1 মোল জলে দিলে 0.4 মোল ভাঙবে, তাই তো। 5 মোল দিলে 2 মোল ভাঙে, তাহলে 1 মোল দিলে 2/5 মোল মানে 0.4 মোল। তার মানে আলফার ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার 1 মোল দিলে সেটা ভাঙবে। যদি তোমাকে বলে আলফার মান x, তাহলে 1 মোল দিলে x মোল ভাঙবে। যদি বলে আলফার মান 0.2, তাহলে 1 মোল দিলে 0.2 মোল ভাঙবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর স্ট্রং ইলেকট্রোলাইট দিলে যতটা দেবে ততটাই ভেঙে যাবে, মানে 5 দিলে 5ই ভেঙে যাবে, ওই জন্য আলফার ভ্যালু 1 হয়। ওই জন্য উইকের ক্ষেত্রে আলফার ভ্যালু 1 এর কম সবসময়, স্ট্রং এর ক্ষেত্রে আলফার ভ্যালু সবসময় 1 এর বেশি। এই সরি 1 এর বেশি বলছি, 1। এর পরে ইম্পর্টেন্ট যেটা অসওয়াল্ড ডাইলুশন ল, একদম ধরে ধরে সূত্র ভালো করে বই থেকে করে নেবে কি করে হলো। অ্যাকচুয়ালি অসওয়াল্ড ডাইলুশন লটা এটা, সি মানে কনসেন্ট্রেশন মানে গারত্ব, মোলার গারত্ব, আর আলফা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বিয়োজন মাত্রা, মানে বিয়োজন মাত্রার সাথে গারত্বের মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে গারত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে বিয়োজন মাত্রা। ঠিক আছে, কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শন হচ্ছে। এটাই হচ্ছে তোমার অসওয়াল্ড ডাইলুশন ল। কিভাবে আসছে সেটা দেখাবো। দেখো ধরো এবি একটা উইক ইলেকট্রোলাইট ভেঙে A+ আর B- তৈরি করেছে, এটা আমি লিখছি ধরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দা কম্পোনেন্ট, প্রাথমিক গারত্ব কত এবির সি মোল পার লিটার, মোলার গারত্ব, মোলার কনসেন্ট্রেশন, এর প্রাথমিক গারত্ব সি, এদের 0 এখন এটা তৈরি হয়নি, সবই রিঅ্যাকশন এইদিকে যাওয়া স্টার্ট করেছে, এর সি ধরেছে, এটা 0 আমি ধরে নিচ্ছি এবি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা মানে বিয়োজন মাত্রা আলফা, বিয়োজন মাত্রা আলফার ভ্যালু x হলে কি বলেছি 1 মোল দিলে x মোল ভাঙবে, তাহলে বিয়োজন মাত্রা আলফা মানে কি, তার মানে 1 মোল দিলে আলফা মোল ভাঙবে। তাহলে 1 মোল দিলে আলফা মোল ভাঙে, তুমি তো ধরে নিয়েছো সি মোল পার লিটার, তাহলে 1 মোল দিলে বলছো তুমি আলফা মোল ভাঙে, তাহলে সি মোল দিলে কত ভাঙবে সি আলফা মোল, তাহলে সি ছিল সি আলফা মোল ভেঙে গেল বলে মাইনাস সি আলফা, মানে ভেঙে গেছে মানে তো কমে গেল, তাহলে অবশিষ্ট ফাইনাল কনসেন্ট্রেশন ইন ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় কনসেন্ট্রেশন কত সি মাইনাস সি আলফা। আচ্ছা এ ভেঙে গেল সি আলফা, ওই জন্য সি মাইনাস সি আলফা হয়ে গেল, খুব ভালো কথা। ভেঙে কি হলো, এবি ভেঙে তো A+ B- হচ্ছে, একটা এবি ভাঙলে একটা A+ একটা B-, তাহলে কতটা ভাঙছে সি আলফা ভাঙছে, তাহলে এই যদি সি আলফা ভাঙে তাহলে এও সি আলফা পরিমাণ তৈরি করবে, ও সি আলফা পরিমাণ তৈরি করবে, ওই জন্য 0 ছিল প্লাস সি আলফা বেড়ে গেছে, ওই জন্য 0 প্লাস সি আলফা মানে সি আলফা হলো। বোঝা গেল ব্যাপারটা? এর সি আলফা কমে গেলে যেমন এদের সি আলফা বাড়বে, এদের সি আলফা বাড়বে, কারণ
একটা কমে গেলে মানে একটা এবি ভাঙলে একটা এ প্লাস হয় একটা বি মাইনাস, তার মানে একটা এবি ভেঙে গেলে একটা এ প্লাস একটা বি মাইনাস হয়। এ একটা কমে যাওয়া মানে এ একটা আর এ একটা বেড়ে যাবে, এ দুটো কমে যাওয়া মানে এ দুটো বাড়বে এ দুটো বাড়বে। এ যদি সি আলফা কমে যায় এ সি আলফা বাড়বে সি আলফা বাড়বে। ওই জন্য এদের কনসেন্ট্রেশন সি আলফা আর এর কনসেন্ট্রেশনটা সি মাইনাস সি আলফা। ঠিক আছে, বসিয়েছি দেখো, মানে এটা সাম্য ধ্রুবক, জানো তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান কি হয়, ডান দিকেরটা উপরে বসে কনসেন্ট্রেশন বাই লেফট সাইডেরটা নিচে বসে। সব ভ্যালুগুলো বসালাম, সি সি কাটলাম, এটা এলো। আলফার ভ্যালুটা খুব কম হয় বলে 1 মাইনাস আলফাটা 1 ধরে নেওয়া হয় বলে আলফা স্কয়ার সি সমান কে, তাহলে আলফা সমান রুট ওভার কে বাই সি, দেখো প্রুফ হয়ে গেল মোলার কনসেন্ট্রেশনের সাথে বিয়োজন মাত্রার ব্যাসাঙ্গিক সম্পর্ক। ঠিক আছে, পড়ে নেবে একদম অসওয়াল্ড ডাইলুশন ল। সেম জিনিসটা আমরা দুটো জিনিসের জন্য করব, একটা উইক অ্যাসিডের জন্য একটা উইক বেসের জন্য, মানে হচ্ছে একটা মৃদু অ্যাসিডের জন্য একটা মৃদু ক্ষারের জন্য। অ্যাসিড দেখো এইচ প্লাস জল, আচ্ছা একটা কথা বলি, আমি যদি জল না নিই তাহলে কি লিখবে, এইচ প্লাস প্লাস এ মাইনাস। অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্স বলছে এইচ প্লাসের কোনো এক্সিস্টেন্স নেই, জল ওই এইচ প্লাসটাকে ধরে নিয়ে এইচ থ্রিও প্লাস তৈরি করে, ওই জন্য আমি জল দিয়েছি। দিতে এইচে জলের সঙ্গে বিক্রিয়া মানে এইচে থেকে এইচ প্লাস হচ্ছে জলের সঙ্গে রিঅ্যাকশন করে এইচ থ্রিও প্লাস আর এ মাইনাস। সেম সি জিরো জিরো, এটা যেমন করেছি তেমন, কে সমান এই দিকেরটা ওপরে বসবে এই দিকেরটা নিচে বসেছে। কিন্তু এখানে একটা ব্যাপার কি, জলের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনটা কিন্তু কনস্ট্যান্ট, ওই জন্য ওপরে তুলে দেওয়া হয়েছে কে এর সঙ্গে, তুলে দিয়ে সেটাকে কে ধরা হয়েছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এবার জলের গাঢ়ত্ব কনস্ট্যান্ট কেন, কারণ এটার পরিমাণটা বেশি থাকে, যার পরিমাণ বেশি সেটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, কারণ যেটার পরিমাণ বেশি সামান্য বাড়া কমা করলে সেটা চোখে ধরা পড়ে না, কম জিনিসে সামান্য বাড়া কমা হলে ধরা পড়ে, সেই জন্য বেশি জিনিস পরিমাণটা সেটা কনস্ট্যান্ট ধরা হয়। তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এটা হলো, দেখ 1 মাইনাস আলফাটা 1 ধরে নিয়েছি, এটা এসছে। তার মানে এই যে এই জায়গাগুলো থেকে ম্যাথ আসতে পারে, একদম বিয়োজন ধ্রুবক বলে দিল, মোলার গাঢ়ত্ব বলে দিল, আলফা চাইলো, বা আলফা বলে দিল, সি বলে দিল, কে বের করতে দিতে পারে। এবার এইচ থ্রি প্লাসের গাঢ়ত্ব দেখতেই পাচ্ছ সি আলফা, এইচ থ্রি প্লাসের গাঢ়ত্ব থেকেও অঙ্ক দিতে পারে, ছোট একদম ছোট ছোট ম্যাথ, সি বলে দেবে আলফা বলে দেবে, এটা বের করবে। সি আলফা মানে কিন্তু মনে রাখবে রুট ওভার সি কে, কেন বলতো, আলফা মানে কি রুট ওভার কে বাই সি, এই আলফার জায়গায় ভালো করে দেখো রুট ওভার কে বাই সি বসাও, সিটা ভিতরে ঢুকে গেলে সি স্কোয়ার হবে, সি স্কোয়ার কে বাই সি, একটা সি কেটে গেলে দেখো রুট ওভার সি কে আসছে। মানে এই ফর্মুলা তিনটে একটু মনে রাখতে হবে। বেস ক্ষারের জন্য সেম ফর্মুলা, দেখো সেম, শুধু কে এর জায়গায় কে বি হয়েছে। বেস যেহেতু সে আবার এইচ প্লাস নেবে, জলে দিলে এইচ প্লাস নিয়ে এইচ প্লাস করলো এইচ মাইনাস করলো, এখানে যেমন এইচ টু প্লাসের কনসেন্ট্রেশন বের করেছো এখানে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন হবে, বাকি সব সেম, কোনো অসুবিধা নেই একদম। এটা ম্যাথ বলাই যায় না, তুমি এই ফর্মুলাটা যদি এখান থেকে দেয় কোশ্চেন, ইম্পর্টেন্ট গুলো ওগুলো বেশি ছিল, ডাইরেক্ট ফর্মুলা ফেলে অঙ্ক একদম এই তিনটি জায়গায়। ঠিক আছে, তো নেক্সট আমরা টপিকে আসবো যেটা সল্ট হাইড্রোলিসিস, লবণের আদ্র বিশ্লেষণ। এটা আবার কি, লবণের আদ্র বিশ্লেষণ মানে কি, জলে লবণ দিলে সল্ট দিলে জলের সঙ্গে সল্টের রিয়াকশন হয়, জানো কি, একমাত্র এক ধরনের সল্ট রিয়াকশন করে না, মানে সল্টের হাইড্রোলিসিস হয় না, এই ধরনের সল্ট, বাকি সব সল্টের দেখো হাইড্রোলিসিস হয়। দেখো সল্টগুলো যে কোনো সল্ট, লবণ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় তো তৈরি হয়েছে, কোন অ্যাসিড কোন ক্ষার দেখো, এনএ আছে মানে কোথা থেকে তৈরি হয়েছে, অবশ্যই NaOH, আর Cl আছে মানে HCl, দেখো দুটোই স্ট্রং। দেখো পৃথিবীতে স্ট্রং অ্যাসিড তিনটে, HCl, H2SO4, HNO3, আর স্ট্রং বেস NaOH, KOH, CaOH হল 2, মনে রাখবে। তাহলে দেখো এখানে স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তার বিক্রিয়া উৎপন্ন লবণ হয়েছে। NH4 আছে মানে বুঝতে হবে কোন বেস থেকে তৈরি হয়েছে, NH4OH, Cl আছে মানে বুঝতে হবে HCl থেকে তৈরি, মানে স্ট্রং অ্যাসিড উইক বেস। এটা CH3 ডবল আছে মানে CH3 ডবল এইচ থেকে তৈরি হয়েছে, Na আছে মানে NOH, তবেই তো এই রিয়াকশনে জল হয়ে বেরিয়ে গিয়ে তবেই তো এটা আসবে। এখানে রিয়াকশন দেখো জল বেরিয়ে গিয়ে এটা আসবে, এখানে রিয়াকশনে জল বেরিয়ে গিয়ে তবে এটা আসবে। এইটা উইক বেস উইক অ্যাসিড। তাহলে ভাবো দুটোই মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ, তীব্র ক্ষার মৃদু অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণ, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার বিক্রিয়া উৎপন্ন লবণ, তীব্র ক্ষার মৃদু অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণ, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ। একমাত্র এই সল্ট হাইড্রোলিসিস হয় না, বাকি সল্ট হাইড্রোলিসিস হয়, সেটা বড় কথা নয়। এখানে যেটা ভালো করে ভাবো, অ্যাসিডটা স্ট্রং বেসটা উইক, ওই জন্য এই সল্টের
নেচার অফ অ্যাকুয়াস সলিউশন ইজ অ্যাসিডিক। যেহেতু অ্যাসিডটা স্ট্রং, বেসটা উইক, ওই জন্য অ্যাসিডিক, ওই জন্য পিএইচ দেখো 7 কম হচ্ছে। আর এখানে দেখো অ্যাসিডটা উইক, বেসটা স্ট্রং, ওই জন্য এর সলিউশনের পিএইচ হচ্ছে 7 বেশি, মানে বেসিক। আর যা দুটোই উইক তার বলা যাবে না, 7 কম 7 বেশি হতে পারে। আর দুটোই স্ট্রং হলে হাইড্রোলিসিস হয় না, মানে পিএইচ 7 হয়। তার স্ট্রং বেস যেখানে আছে সেটা বেসিক হবে, উইক বেস যেখানে আছে মানে অ্যাসিডটা স্ট্রং, তখন অ্যাসিডিক হবে। এটা সিম্পল কেস, দেখেই বোঝা যাবে কোন সল্ট কি হবে। তোমায় যদি বলে FeCl3 সল্ট কি হবে, সিএলটা আসছে HCl স্ট্রং অ্যাসিড, আর এফিটা আসছে FeOH3 উইক বেস, তাহলে অ্যাসিডটা স্ট্রং, ওই জন্য সল্টের নেচার হবে, সল্টের অ্যাকুয়াস সলিউশনের নেচার হবে অ্যাসিডিক, আমলিক। মানে কোন সল্টের কি নেচার সলিউশন, অ্যাকুয়াস সলিউশন। এই হাইড্রোলিসিস মানে এর হচ্ছে না, এদের হচ্ছে, বা হলেও এর পিএইচ 7 কম বা বেশি কেন হচ্ছে আমি একটা জিনিস করে দেখাই। ধরো NH4Cl দিয়ে করাচ্ছি, দেখো NH4Cl জলে দিলে NH4+Cl- হয়, ঠিক আছে। NH4+ ও জলের সঙ্গে বিক্রিয়া করতে চায়, Cl- ও জলের সঙ্গে বিক্রিয়া করতে চায়। এই জলের সঙ্গে রিঅ্যাকশনটা কিন্তু হাইড্রোলিসিস বলছো। এই দুজনের মধ্যে দেখা যাক কে পারে। একটা কথা বলি, NH4+টা আগে ভাবো কোথা থেকে আসছে, NH3 থেকে। NH3 একটা H+ নিলে তবে NH4+ হবে। Cl- কোথা থেকে আসছে, HCl একটা H+ ছাড়লে তবে Cl- হচ্ছে। মনে পড়ছে, ক্ষারের H+ নিলে তবে সেটার অনুবন্ধী অ্যাসিড হয়, আর অ্যাসিড H+ ছাড়লে সেটা অনুবন্ধী ক্ষার হয়। আমি বলেছিলাম স্ট্রং এর উইক হয় আর উইকের স্ট্রং হয়, মানে বলতে চাইছি NH4+টা কোথা থেকে আসছে, NH3 থেকে। NH3 উইক, তার থেকে এটা এসছে, মানে এটা স্ট্রং, মানে এখানে এটা স্ট্রং। আর Cl- কোথা থেকে আসছে, HCl থেকে। HCl স্ট্রং অ্যাসিড, তার কনজুগেট বেস, মানে এটা উইক, এটা কিন্তু উইক। তাহলে এ স্ট্রং এ উইক, যে স্ট্রং সে জলের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে, আর যে উইক জলের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে না। যে পারলো তখন H+ এর পরিমাণ বেড়ে যাবে, যে পারলো না সেখানে তো OH- তৈরি হচ্ছে না অতটা, কারণ OH- এর পরিমাণ কম, অ্যাসিড বা H+ এর পরিমাণ বেশি বলে ওই জন্য এটা জলীয় দ্রবণের প্রকৃতি আমলিক হচ্ছে, যেন পিএইচটা 7 কম হচ্ছে। এইভাবে হচ্ছে থিওরি, প্রত্যেকটা রকমভাবেই করা যায়। বোঝা গেল কথাটা? এই একটা রিঅ্যাকশন হলো বলে হাইড্রোলিসিস হলো, ঠিক আছে। তো নেক্সট টপিক আমাদের আছে যেটা কমন আয়ন এন্ড কমন আয়ন এফেক্ট। স্টার দিতে ভুলে গেছি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় পড়েছে। সময়ায়ন কি, সময়ায়ন প্রভাব, একদম ভালো করে পড়ে নাও, এটাই লাস্ট টপিক আজকের ক্লাসের, পরের দিন হলেই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। দেখো আগে বলি কমন আয়ন বা সময়ায়ন বলতে কি বোঝো। দুটো আলাদা পদার্থ মিললেই কিন্তু জলে দেওয়ার পর দেখো দুটো আয়ন কমন, কমন দুজনের আয়নটা কমন, সাধারণ, দ্যাট ইজ কমন আয়ন বা সাধারণ আয়ন বা সম আয়ন। কিন্তু কমন আয়ন এফেক্টটা কি, অ্যাকচুয়ালি কমন আয়ন এফেক্ট বলছে, দেখো আমরা জানি কি আগের চ্যাপ্টারে লা চাটলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী, যেহেতু এই দুটো কমন হয়ে গেছে মানে এর কনসেন্ট্রেশন বেড়ে গেছে, CH3 এর পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। তো সলিউশনের ইকুইলিব্রিয়াম থাকলে কোনো একজনের কনসেন্ট্রেশন বেড়ে গেলে কি চাইবে, তার কনসেন্ট্রেশনটা কমাতে চাইবে। তো এ চাইবে এর কনসেন্ট্রেশন কমাতে। বলো CH3 এর কনসেন্ট্রেশনটা কম হবে কি করে, রিঅ্যাকশন এদিকে গেলে না এদিকে গেলে, অবশ্যই এদিকে গেলে। এবার এদিকে এ যাবে, এ কিন্তু যেতে পারবে না, কারণ এটা হচ্ছে উইক, এটা স্ট্রং। স্ট্রং হলে না একদিকে তীর দেওয়া আছে মানে স্ট্রং, উইক দুদিকে যাচ্ছে, ওই জন্য একটা এইদিকে চলে যাবে। আচ্ছা উইক অ্যাসিড মানে তো এমনি উইক, মানে কি এদিকে কম যায় এদিকেই বেশি যায়, উইক ওই জন্যই তো উইক। স্ট্রং হলে তো বেশি বিয়োজন হবে, তাই না। উইক মানে বিয়োজন কম, মানে উইক মানে ডিসোসিয়েশন রেট কম। তাহলে আবার এইটার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, যেহেতু এটার পরিমাণ কমাতে চাইছে ওই জন্য আবার এই দিকে যাচ্ছে, মানে কি যদিও বা ডিসোসিয়েশন কিছুটা হয়েছিল আরো ডিসোসিয়েশন রেট কমে গেল। তার মানে উইক অ্যাসিড বা উইক বেস যাই হোক না কেন, তার সঙ্গে কমন আয়ন এফেক্ট, কমন আয়ন সম্পন্ন যদি অন্য কোনো কিছু যোগ করো, তাহলে ওর উইক যতটা ছিল ডিসোসিয়েশন রেট যা ছিল তার থেকে আরো ডিসোসিয়েশন রেট কমে যাবে, মানে বিয়োজন মাত্রা আরো কমে যাবে। তার মানে মৃদু তড়িৎ বিশ্লেষের সলিউশনে সম আয়ন সম্পন্ন তীব্র তড়িৎ বিশ্লেষে যোগ করলে সম আয়নের প্রভাবে ওই মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা কমে যায়, যতটা বিয়োজন হয়েছিল বিয়োজন মাত্রা আরো কমে গেল, দ্যাট ইজ কমন আয়ন এফেক্ট বা সম আয়ন প্রভাব। এই টোটাল যা যা স্টার্ট করেছি এগুলো কিন্তু বই থেকে পড়ে নেবে, এইগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। পরের দিন আমরা ইম্পর্টেন্ট 3টে টপিক আশা করি, পিএইচ,
বাপার সলিউশন আর সলিউলিটি প্রোডাক্ট, এই তিনটে টপিক নিয়ে আমরা পরের দিন ফিরবো, পুরো চ্যাপ্টার শেষ। ওকে, আবার পরের দিন দেখা হচ্ছে। আজকে ক্লাস এখানে শেষ করলাম, বাই।